হবে। হঠাৎ করে আমাদের নতুন কোনো ওয়ার্ড তৈরি করতে গেলে আমরা সেক্ষেত্রে একটু ইতস্ত বোধ করি, কিন্তু এটা যদি আমাদের পড়া থাকে, পূর্ব থেকে অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আমরা যদি 20টা প্যারাগ্রাফ পড়তাম এসএসসি বা ইন্টার লেভেলে, তো পরীক্ষার হলে কিন্তু কমন যদি নাও বাধ্য তৈরি করে লেখার একটা ক্যাপাসিটি হয়ে যায় 20টা বা 10টা 15টা প্যারাগ্রাফ পড়লে। এখানেও নিয়মটা হচ্ছে ঠিক তাই, এগুলো একটু রিডিং পড়তে হবে। রিডিং পড়লে কয়েকটা, আর এখানে অধিকাংশ ওয়ার্ড হচ্ছে আমাদের জানা রয়েছে, পূর্ব থেকে আমাদের অভিজ্ঞতা, কয়েকটা ওয়ার্ড একটু রিডিং পড়লে আমরা বাদ বাকি ওয়ার্ড গুলো পারবো। তো এটা হচ্ছে গত ক্লাসের শীট দিয়েছিলাম, আজকে আরেকটা নতুন দিচ্ছি, এটা একটু পড়ে নিতে হবে। এখানে ছিল নাউন বা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব কেমনে গঠন করা যায়, ব্ল্যাক ব্ল্যাকেন, ব্রাইট ব্রাইটেন, ব্রড ব্রডেন। আর আজকে একটা দেখবো সেই ইয়েটার নাম হচ্ছে যে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি, কিভাবে। এই যে বলছে যে ভার্বের সাথে ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করব। এটা আবার কেমন হলো? ওই একই নিয়মে কিন্তু একটু সামান্য আলাদা। বলা হচ্ছে ভার্বের সাথে, যেমন এটা এডুকেট, এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা বা কাউকে শিক্ষা দেওয়া। এই এডুকেটের সঙ্গে যখন আমরা ইডি যোগ করব, আমরা শব্দটা প্রায়ই বলে থাকি শিক্ষিত, শিক্ষিত, হ্যাঁ, এর ইংলিশটা হবে এডুকেটেড। এডুকেটেড, হি ইজ অ্যান এডুকেটেড পারসন। তো এই এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা আর বা শিক্ষা দেওয়া। আর এডুকেটের সঙ্গে আমরা এডুকেট বানানটা হচ্ছে ইডিইউসিএটিই, আর ওর পরে শুধুমাত্র আমরা ডি যোগ করেছি। তো কখনো ডি আসতে পারে, আবার কখনো ই আসতে পারে। যেমন প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, প্রোটেক্টেড মানে সংরক্ষিত বা সুরক্ষিত। অ্যাডজেক্টিভটা কিন্তু কিছুটা পার্টিসিপলের ব্যবহার বা ভূমিকা অভিনয় করতে পারে। প্রোটেক্টেড বলা হয় না যে এই বনাঞ্চলটি প্রোটেক্টেড, এই বাগানটি প্রোটেক্টেড সংরক্ষিত, এই অস্ত্রাগারটি প্রোটেক্টেড সংরক্ষিত। অর্থাৎ এখানে কিছু নিয়ম কানুন সংরক্ষণ করা হয়েছে, বা এই বিষয়টা এমন ভাবে সংরক্ষণ করা, এখানে সাধারণের প্রবেশ নিষেধ। তো সেটা হচ্ছে এখানে ইডি যোগ করে, ভার্বের শেষে আমরা ইডি অথবা ডি যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। ভার্বের শেষে ডি অথবা ইডি যোগ করে অ্যাডজেক্টিভ। ইনভাইট মানে হচ্ছে নিমন্ত্রণ করা, তাহলে এটা হয়ে গেল একটা ভার্ব, নিমন্ত্রণ করা যেহেতু বলেছে ইনভাইট। হ্যাঁ, ইনভাইট, ইনভাইট অর্থ হচ্ছে নিমন্ত্রণ করা। আর যখন নিমন্ত্রিত, ইনভাইটেড, ইউ আর ইনভাইটেড টু আওয়ার পার্টি, ইউ আর ইনভাইটেড টু আওয়ার পার্টি, আপনি বা তুমি আমাদের পার্টিতে নিমন্ত্রিত। ডেকোরেট মানে সজ্জিত করা, ডেকোরেট, হ্যাঁ, আমরা বলি না যে বিয়ে বাড়িতে ডেকোরেশন এনেছে, তো এটা হচ্ছে ডেকোরেট মানে হচ্ছে সজ্জিত করা। আর সজ্জিত, এটার ইংলিশটা কি হবে? ডেকোরেটেড, সজ্জিত, তাহলে একটা সুন্দর একটা পরিবেশ বুঝাচ্ছে। এখানে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আমাদের নিশ্চয়ই মনে রয়েছে, যে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এখানে আমি একটা ক্লাসে বলেছিলাম যে 10, 15, 18, 20 এগুলো কোন প্রকার পার্টস অফ স্পিচ। তো অধিকাংশ স্টুডেন্ট ভুল বললো, কেউ বলে নাউন, কেউ বলে প্রোনাউন, কেউ বলে ভার্ব। নো, পৃথিবীতে যত সংখ্যা রয়েছে এগুলাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নাম্বার থেকে এসেছে শব্দটা, নিউমেরিক্যাল অর্থাৎ সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলাটা হচ্ছে বিশেষণ। তো এইটাও কিন্তু আমাদের যদি বলা হয় সকল পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এরা আবার কোন পার্টস অফ স্পিচ? সকল পার্টস অফ স্পিচই কোন পার্টস অফ স্পিচ? উত্তরটা আসবে নাউন। কারণ অ্যাডজেক্টিভ কিন্তু একটা জিনিসের, মানে অ্যাডজেক্টিভও একটা পার্টস অফ স্পিচের নাম। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। যে আমি যদি বলি প্রেপোজিশন কোন পার্টস অফ স্পিচ, অনেকে খুব ইয়ে হয়ে যায় যে স্যার প্রেপোজিশন আবার কোন পার্টস অফ স্পিচ হবে, এটা তো প্রেপোজিশনই। কিন্তু না, প্রেপোজিশনটা হচ্ছে নাউন, ভার্বটাও নাউন, কারণ ওটা একটা নাম বোঝাচ্ছে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, নামবাচক শব্দ। যাই হোক, তো এখানে বলছে ইনভাইট মানে হচ্ছে নিমন্ত্রণ করা, আর ইনভাইটেড শব্দের অর্থ হচ্ছে নিমন্ত্রিত। ইউ আর ইনভাইটেড টু আওয়ার পার্টি, ইউ আর ইনভাইটেড টু আওয়ার পার্টি। ট্রেইন মানে প্রশিক্ষণ দেওয়া, ট্রেন। যাই হোক, এগুলো সহজ আছে, পড়তে কোনো সমস্যা হবে না। এখানে নতুন নতুন শব্দ দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো অ্যাস্টনিশ, অ্যাস্টনিস্ট, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, অনেক শব্দ দিয়েছে এখানে। যে শব্দগুলো বলছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও কখনো কখনো অ্যাডজেক্টিভ, রুল 2 তে যেটা দেখাচ্ছে, কি বলছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রত্যেকটা স্ট্রাকচার পড়ে তার অধীনে 10-15টা বাক্য পড়লেই মোটামুটি আমাদের মনে থাকবে। ভার্বের শেষে কি যুক্ত করব? আইএনজি। এই আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা হবে। যেমন
রিল্যাক্স, এটা আরাম করা, এটা একটা ভার্ব রয়েছে। তো এই রিল্যাক্সের সঙ্গে আমি আইএনজি যুক্ত করব, রিল্যাক্সিং। রিল্যাক্সিং, আরামদায়ক। আমি যে চেয়ারে বসে আছি, আপনি যে চেয়ারে বসে আছেন, দি চেয়ার ইজ ভেরি রিল্যাক্সিং, এই চেয়ার খুব আরামদায়ক। তাহলে এই যে রিল্যাক্স মানে আরাম করা, এর সঙ্গে আমি আইএনজি যুক্ত করেছি। আরাম করাটা কি ছিল? ভার্ব বা ক্রিয়া। এটার সঙ্গে আইএনজি যখন যুক্ত করে দিব, তখন সেটা আবার অ্যাজেক্টিভ হয়ে যাবে। এক্সাইট মানে উত্তেজিত করা, এক্সাইট শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা। আর যদি বলা হয় উত্তেজনাপূর্ণ, এক্সাইটিং। বলা হচ্ছে ফুটবল ইজ অ্যান এক্সাইটিং গেম। অ্যান কেন হলো? যেহেতু এখানে এক্সাইটের ই হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই বলছে যে এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজিত করা। হ্যাঁ, অর্থাৎ ফুটবল ইজ অ্যান এক্সাইটিং গেম। ফুটবল ইজ অ্যান এক্সাইটিং গেম। তাহলে এই এক্সাইটিং শব্দটা উত্তেজনাপূর্ণ, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। যাই হোক, এখানে দেখেন লিভ মানে হচ্ছে বাস করা বা জীবিত থাকা, লাইভ বা লিভ। আর লিভিং মানে হচ্ছে জীবিত। তো আমি একটা সূত্র বলেছিলাম, অ্যাজেক্টিভের পরে একটা নাউন বসানো যায়। তাহলে এখানে কিভাবে বসাবো? জীবিত প্রাণী, জীবিত মানুষ, হ্যাঁ? জীবন্ত গাছ, জীবন্ত প্রাণী, তাহলে জীবন্ত জীব। তাহলে এগুলা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। এইগুলো পড়লে কি হয়? আমরা অল্প জেনে অনেক ওয়ার্ড গঠন করতে পারি। আমাদের দরকার তো এইটা, যে আমরা অল্প পড়বো বা যতটুকু পড়ি না কেন, আমাদেরকে ট্রান্সফর্ম করা শিখতে হবে, এক রূপ থেকে আরেক রূপান্তর। শক্তির যেমন রূপান্তর ঘটে, সূর্যের আলোকে সোলার প্যানেলের উপরে ফেলে সেইটাকে আবার বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করে সৌর বিদ্যুৎ করে ঘরে ঘরে আলো জ্বলছে, ফ্যান চলছে, অনেক কিছু। তো এই যে শক্তির রূপান্তর, সেন্টেন্সের এই রূপান্তরটাও আমাদেরকে করা শিখতে হবে। প্লিজ মানে হচ্ছে সন্তুষ্ট করা, প্লেজিং মানে আনন্দদায়ক। আচ্ছা, এখানে আরো একটা রুল রয়েছে, যে রুলটা আমি একটু আগে দেখছিলাম। এই যে কিছু ভার্বের সাথে অ্যাবেল যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়, কিছু ভার্বের সাথে যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? এ বি এল ই, এই অ্যাবেল যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্ট শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা। আচ্ছা, এইটার সঙ্গে অ্যাবেল যখন যুক্ত করলাম, তখন শব্দটা হয়ে গেল অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। এই অ্যাকসেপ্ট, গ্রহণ করা, এইটা ছিল হচ্ছে ভার্ব, এইটা ছিল হচ্ছে ভার্ব। আর এই ভার্বের সাথে আমি অ্যাবেল যুক্ত করে দিয়েছি, শব্দটা হয়ে গেল অ্যাজেক্টিভ, শব্দটা হয়ে গেল অ্যাজেক্টিভ। দেখবেন অনেক সময় যারা নৃত্য শিল্পী, এরা কিন্তু বিভিন্ন প্রয়োজনে, একজন ছেলে সে বিভিন্ন ড্রেস পরে মেয়ের মতো করে সাজতে পারে, স্টেজে উঠলে মনে হতে পারে একজন মেয়ে। তো এখানে একটা জিনিসকে বিভিন্ন ভাবে কিছু যুক্ত করে, কিছু বিয়োগ করে, কিছু প্লাস মাইনাস করে সেইগুলোকে রূপান্তর করা শিখবো আমরা। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেবল; অ্যাচিভ, অ্যাচিভেবল; অ্যাডোর, ADORE, অ্যাডোর মানে পূজা করা, উপাসনা করা, যেটাকে অর্শিপও বলা হয়। অ্যাডোরেবল, বন্দনীয়, পূজনীয়। আমরা বলি না, মাই ডিয়ার অ্যাডোরেবল ফাদার, অ্যাডোরেবল পার্সন, অ্যাডোরেবল গেস্ট। অ্যাডভাইস হচ্ছে উপদেশ দেওয়া, ভার্ব। অ্যাডভাইজেবল উপযুক্ত বা গ্রহণযোগ্য। হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন। অ্যাডোর, অ্যাডভাইস, অ্যাডভাইজেবল; অ্যাগ্রি, অ্যাগ্রিয়েবল; অ্যাডোর, অ্যাডোর, অ্যাডোরেবল। হ্যাঁ, অ্যাডোর। হ্যাঁ, আমরা যে পূজা দেই না, এই অ্যাডোর পূজা, ওটাকে অর্শিপও বলা হয়। অর্শিপ মানে হচ্ছে, একটা প্রবাদ বলা হয়ে থাকে, অর্ক ইজ অর্শিপ। অর্ক ইজ অর্শিপ। দেখবেন আপনারা যেখানে রয়েছেন, আমেরিকার মানুষ এতটা আবেগে ভাসে না, তারা কিন্তু সবসময় কর্মটাকে নিয়ে থাকে। তারা কিন্তু আমাদের দেশে যেমন আমরা এত এই যে নামাজ কালাম করি, পূজা দেই বা অনেক কিছু করি, এরা কিন্তু এই এরকম খুব ইয়ের মার, তারা হচ্ছে লজিকে বিশ্বাসী, বা তারা বলা হচ্ছে যারা ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষ, এরা অর্ক ইজ অর্শিপ, এদের কাছে কর্মই ধর্ম। এরা কিন্তু এতটা ইয়ে করে, তারা সবকিছুই করে, কিন্তু সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক ভাবে। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে এই শীটটা আমরা দেখবো, আর গত ক্লাসের যে একটা ইয়ে ছিল এটা আমরা দেখবো। আজকে আমরা চলে যাব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ইংলিশে কথা বলতে গেলে কন্ডিশনাল সেন্টেন্সের গুরুত্বটা অনেক বিশাল। কন্ডিশন মানেই বুঝতে পারতেছি হচ্ছে শর্ত দেওয়া। যদি তুমি আসো তাহলে আমি যাব, আজ যদি বৃষ্টি হয় তাহলে আমি আমার ছাতাটা ব্যবহার করব। এই ধরনের কিন্তু অনেক কথা আমাদেরকে ইংরেজিতে বলতে হয়। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি মাছ ধরি। এগুলো তো সিম্পল সেন্টেন্স, একেবারে সাধারণ, কিন্তু এই সাধারণ দিয়ে সব মনের ভাব ব্যক্ত করা যায় না। এর জন্য আমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স গুলো পড়তে হয়।
তো কন্ডিশন মানেই হচ্ছে শর্ত। হ্যাঁ, আমরা অনেক সময় বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পাই ছোট্ট করে লেখা থাকে নিচে কন্ডিশন অ্যাপ্লাই, মানে হচ্ছে শর্ত প্রযোজ্য। গ্রামীণ ফোনের একটা সুযোগ দিয়েছে যে 10 জিবি 500 মিনিট মাত্র 200 টাকায়, কিন্তু ওখানে ছোট্ট করে লেখা থাকে নিচে যে কন্ডিশন অ্যাপ্লাই, শর্ত প্রযোজ্য। এই সেই শর্তমূলক বাক্য। শর্তমূলক বাক্যগুলো কেমন হয়? বলা হচ্ছে যে যদি তুমি আসো তাহলে আমি যাব। তোমার আসার সঙ্গে আমার যাওয়ার একটা সম্পর্ক রয়েছে, একটা শর্ত আছে মাঝখানে। শর্তটা কি? তুমি আসলে তবেই আমি যাব। তো বলছে যে ক্লজ, একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বড় বড় বাক্যের ছোট ছোট যে খণ্ডিত অংশ, এগুলোকে ক্লজ বলা হয়। এগুলোকে ক্লজ বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্স contains two clauses. The dependent clause express the condition. এই যে ডিপেন্ডেন্ট মানে যেটা হচ্ছে পরাধীন বা অধীন, নির্ভরশীল, এই বাক্যটা এক্সপ্রেস দ্য কন্ডিশন, শর্তটা ব্যাখ্যা করে বা প্রকাশ করে। অ্যান্ড দ্য মেইন ক্লজ এক্সপ্রেসেস দ্য কনসিকুয়েন্স। এবং যে মেইন ক্লজ, সেটি প্রধান ক্লজ, সেটি একটা প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে আপনি শর্তটা দিচ্ছেন এটা বোঝায়। দে আর অলসো নোন অ্যাজ ইফ ক্লজ। দে আর অলসো নোন অ্যাজ ইফ ক্লজ। এইগুলো আমরা নিচে একটু ডিটেলসে দেখব। এই ক্লজটা হচ্ছে মেইনলি 4 প্রকার। কন্ডিশনালটা হচ্ছে মেইনলি 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তো এই কন্ডিশনাল গুলো আমরা একটু ভালো করে দেখবো যে কোন কন্ডিশনালটা কেমন ভাবে তৈরি করা হচ্ছে, জিরো কন্ডিশনালটা কেমন হয়, ফার্স্ট কন্ডিশনালটা কেমন হয়। তাহলে আমরা জানলাম যে কন্ডিশনাল হচ্ছে প্রধানত 4 প্রকার। জিরো কন্ডিশনালটা কি? জিরো অর্থাৎ একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা দুটি প্রেজেন্ট সিম্পল টেন্স, ভার্বও যা, টেন্সও কিন্তু তা, এই নিয়ে গঠিত একটি ইফ ক্লজ এবং অপরটি হচ্ছে মূল ক্লজ। একটি হচ্ছে ইফ ক্লজ, অপরটি হচ্ছে মূল ক্লজ। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। এক একটা কন্ডিশনাল এক এক ভূমিকায় অভিনয় করা হয়। তো এখানে জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য, অর্থাৎ কোনো ঘটনা সত্য এবং অভ্যাস বোঝাতে এটা ব্যবহার করা হয়। এটা তখনও ব্যবহার হয় এখন ফলাফলটি সবসময় সত্য। এই জিরো কন্ডিশনালে যে কন্ডিশনাল বা শর্তটা থাকে, এটা হচ্ছে সর্বদা সত্য হয়। এটা সর্বদা অভ্যাসগত একটা সেন্টেন্স হয়ে থাকে এবং এই ঘটনার ফলাফলটাও বা যে আউটকাম যেটা আসে এটা সর্বদা সত্য হয়। কেমন হয়? বলছে ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে বাষ্প করো বা যদি তুমি পানিকে তাপ দাও, সরি, যদি তুমি পানিকে তাপ দাও, হিট মানে হচ্ছে তাপ দেওয়া, যদি তুমি পানিকে তাপ দাও ইট বয়েলস, এটা বাষ্প হবে বা এটা সিদ্ধ হবে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, যদি বৃষ্টি হয় পুকুরের পানি বেড়ে যায়। আসলে কথাটা কিন্তু একদমই সত্য। অর্থাৎ এখানে জিরো কন্ডিশনালে দুইটা ক্লজ বা বাক্যাংশ দুইটা দ্বারাই এমন কিছু বুঝাবে, দুইটা বাক্যই সত্য এবং এই বাক্যগুলো বর্তমান কালে সংগঠিত হয়। এই যে এখানে বলছে যে ফলাফলটি সবসময় সত্য হবে। আচ্ছা, আপনি যদি পানিকে তাপ দেন, তাহলে তাপ দিচ্ছি এটা সত্য, আর তাপ দিলে কি হবে? পানিটা বাষ্পে পরিণত হবে। বলছে যদি বৃষ্টি হয় তাহলে পুকুরের পানি বেড়ে যায়, এটা সত্য। একাধারে 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হলে পুকুরের পানি বেড়ে যায়। তাই এই জিরো কন্ডিশনালে এমন ভাবে বাক্যটা হবে সর্বদা ঘটে এবং সর্বদা সত্য হয়। এর স্ট্রাকচারটা কেমন হয়? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ডট ডট ডট। কি বলেছে? যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। এই যে ইফ ইট রেইনস, তাহলে এখানে একটা ইফ শব্দটা রয়েছে এবং এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে কি হয়? ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বেড়ে যায়। একটা একটা করে কন্ডিশনাল আমাদেরকে খুব ভালো করে আমরা মনে রাখবো যে জিরো কন্ডিশনালে ঠিক এমনটি থাকে যে একটা ইফ ক্লজ থাকে এবং এই ইফ ক্লজটা হয় হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস
আবার প্রেজেন্ট সিম্পল। এই যে ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, এই রাইজ বা রেইজ এর সঙ্গে ইএস হয়েছে, রেইজেস, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল। এটাও কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট সিম্পল। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বেড়ে যায়। পুকুরের পানি কি হয়? বেড়ে যায়। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই বাক্যগুলো তৈরি করতে হবে। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, ইট বয়েলস, ইট বয়েলস, এটা সিদ্ধ হয়। এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, এবং ঘটনাটা সবসময় সত্য হয়। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, কি হয়? ইট বয়েলস। ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ, ইট লাইটস আপ। ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ, অর্থাৎ বাটন চাপ দিলে আলো জ্বেলে ওঠে। দুটোই প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময় ঘটে থাকে। আচ্ছা, এইটা হচ্ছে জিরো কন্ডিশনালের একটা বৈশিষ্ট্য। আর এরপর আমরা দেখব ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমরা জিরো কন্ডিশনালটা দেখলাম, এখন দেখব ফার্স্ট কন্ডিশনাল, প্রথম শর্তমূলক বাক্য। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পর একটি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে ওই জিরো কন্ডিশনালও কিন্তু ছিল, এখানেও সেটা থাকছে। দেখি কোথায় গিয়ে আমাদের দুইটার ভিতরে পার্থক্যটা আমরা খুঁজে পাই। বলছে সাধারণত ইফ এর পর একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল টেন্স। এই যে কিন্তু পার্থক্যটা চলে এসেছে, জিরো কন্ডিশনালে দুটাই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ছিল, আর এখানে কিন্তু, হ্যাঁ, এখানে কি, ইয়েস, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এই যে বলছে ফিউচার সিম্পল ক্লজ, তার মানে ফিউচার ইনডেফিনিট ক্লজ। এইরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে, সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝায়। জিরো কন্ডিশনালে কি ছিল? বর্তমানে ঘটে। আর এখানে কি বলছে? ভবিষ্যতে হতে পারে, পুরোপুরি সত্য হবে না, ভবিষ্যতে হতে পারে এমন ইয়াকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলে। এই সম্ভাব্য, হ্যাঁ, এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। কোনটা? এই ফার্স্ট কন্ডিশনাল, সম্ভাব্য ঘটনা, অর্থাৎ ঘটনাটা ঘটতেও পারে, নাও পারে, সম্ভাব্য। তাহলে আমরা দুইটা পার্থক্য পেয়েছি। একটা হচ্ছে জিরো কন্ডিশনালে দুইটাই প্রেজেন্ট সিম্পল ক্লজ ছিল, এই পাশেরটা ওই পাশেরটা। আর এখানে বলছে যে প্রথম ক্লজটা ইফ ক্লজ বা ইফ যুক্ত প্রেজেন্ট সিম্পল টেন্স, আর পরের ক্লজটা এটা হবে ইফ, মানে ইফ এর পরের ক্লজটা হবে ফিউচার সিম্পল ক্লজ। আর এই কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে, আর জিরো কন্ডিশনালে ছিল বর্তমানে হয়। দুইটার অনেকগুলো পার্থক্য আমরা পেয়ে গেলাম। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। একটা বাক্য আমরা দেখি, বলছে কি, হ্যাঁ, ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই ওন্ট, এই উইল নট কে আমরা কন্ট্রাকশনে লিখেছি, আই ওন্ট বা আই শ্যাল নট গো টু দ্য মার্কেট। হ্যাঁ, আই শ্যান্ট বা আই ওন্ট, যেটাই আমরা দিব এটাই কারেক্ট হবে। শ্যালের ব্যবহার থেকে উইলের ব্যবহার বা ওন্ট এর ব্যবহারটা বেশি ভালো হয়। ইফ ইট রেইনস টুডে, এটাও কিন্তু জিরো কন্ডিশনালে ছিল, যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। আলাদা হলো কতটুকু? এই কমা এর, কমা দেওয়ার ডান পাশের সেন্টেন্সটা, হ্যাঁ, এটা ফিউচার টেন্সে চলে এসেছে। এই যে নেগেটিভ করেছে, আই উইল, হ্যাঁ, আই উইল নট গো টু দা অফিস। আই উইল, দেখেন উইলটাকে কিন্তু শর্ট ফর্মে আই দিয়ে এল এল দেওয়া হয়। এই ডাব্লিউটা, উইল বানানো হচ্ছে ডাব্লিউ আই এল এল। তো ডাব্লিউটা যেহেতু আমরা লেখা হয়নি, ওইটা আমরা উঠিয়ে দিয়েছি, ওইটি উঠিয়ে এখানে একটা কমা দিয়েছি, উপরে দিয়েছি কমা। এটাকে বলা হয় ইলেক, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি, বা এখানে হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। অ্যাপোস্ট্রফিটা আবার এখানের ব্যবহারটাই হচ্ছে না, এটা হচ্ছে মূলত ইলেক বা লোপ চিহ্ন। হ্যাঁ, অ্যাপোস্ট্রফিটা হয় কেমন? করিমস ফাদার, করিম এর পিতা। অ্যাপোস্ট্রফি এর প্রকৃত বাংলা হচ্ছে র বা এর, র বা এর, সুমনের বাবা, সুমনস ফাদার, সুমনের মা, সুমনস মাদার, ওটা অ্যাপোস্ট্রফি। আর এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশনের জন্য ইলেক বা লোপ চিহ্ন। আই উইল নট গো টু দা মার্কেট, এটাকে বলা হচ্ছে আই ওন্ট গো টু দা মার্কেট। বাম পাশে কি বলছে? ইফ ইট রেইনস টুডে, ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হবে? আমি বাইরে যাব না। ওই যে বলেছি ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। যদি তুমি আসো, তবে আমি যাব। তাহলে এই যে দেখেন ইফ দিয়ে যে ক্লজটা করেছি, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে, কিন্তু ইফ এর পরের ক্লজটা ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে। কোন কন্ডিশনালের জন্য হবে? ফার্স্ট কন্ডিশনালের জন্য।
ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। একটু মনে রাখবেন, দেখবেন আপনার পরবর্তীতে আরো অনেক সুবিধা হবে, অনেক ভালো লাগবে। জিরো কন্ডিশনালে কি ছিল? জিরো কন্ডিশনালে ঘটনাটা সর্বদা ঘটে, প্রেজেন্ট টেন্সে হয় বেশিরভাগ, এবং এইটার এখানে দুইটা যে ক্লজ বা বাক্যাংশ, এই দুইটা ক্লজই থাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে। আর ফার্স্ট কন্ডিশনালে গিয়ে একটু পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনটা কোথায় হয়? ইফ ক্লজের পরে যে ক্লজটার, হ্যাঁ এই ক্লজটাতে, এই দ্বিতীয় ক্লজটা ফিউচার টেন্সে হয়ে যায়। এটা আমরা এই পর্যন্ত জানলাম। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি দ্রুত এই স্থান ত্যাগ না করো বা এখান থেকে না যাও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। তারপর কি বলছে? দ্য সেকেন্ড কন্ডিশনাল, জিরো এবং ফার্স্ট হয়ে গেল, জিরো এবং ফার্স্ট হয়ে গেল। এবার দেখবো হচ্ছে দ্য সেকেন্ড কন্ডিশনাল। আফটার ইট, সরি আফটার ইফ, ইফ এর পরে ইট ইউজেস দ্য সিম্পল পাস্ট টেন্স। এতক্ষণ আমরা এই দুইটা কন্ডিশনালে প্রথম যে ক্লজটা সেইটা করে এসেছি হচ্ছে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্সের ক্লজ, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট। আর এখন এই ইফ ক্লজটা কি হবে? ইফ ক্লজটা আমরা বেশিরভাগ জায়গায় বলছে যে ইফ ইট ইউজ বা ইউজেস দ্য সিম্পল পাস্ট টেন্স, এই ইফ ক্লজের এখানে পাস্ট টেন্স থাকবে, অ্যান্ড দেন উড অ্যান্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভ না বলে এখানে উড বলে বিভিন্ন ধরনের টেন্স এখানে আসতে পারে, কিন্তু মূলত ইনফিনিটিভটা বেশি থাকে। আমি আবার বলি, প্রথম ক্লজটা এতক্ষণ যেমন আমরা প্রেজেন্ট সিম্পল দেখেছি, এখানে থাকবে হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, অ্যান্ড দেন এবং পরে, পরের ক্লজটিতে উড, কুড, শুড গুলো ব্যবহৃত হবে, এবং কখনো কখনো ইনফিনিটিভও ব্যবহৃত হতে পারে। ইনফিনিটিভের বাংলাটা বলেছিলাম অসমাপিকা, টু গো, টু ইট, টু রান, টু প্লে, টু ক্যাশ, টু ম্যাচ, এগুলা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। তাই এখানে বলছে যে আমরা এতক্ষণ যেটা ইফ ক্লজটা ছিল প্রেজেন্ট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট টেন্স। এটা কি হবে? এটা পাস্ট টেন্স। আমরা সাথে সাথে প্রমাণগুলো দেখব। ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারি জিততাম, উইন থেকে এসেছে ওন, উইন থেকে এসেছে ওন। এতক্ষণ এখানে কেমন ছিল? এই ইফ ক্লজটা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনালে কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল, যে ইফ ইউ কাম টুডে, যদি তুমি আজ আসো, আমি তোমার সাথে যাব। যদি পানিকে তাপ দেওয়া হয়, পানি বাষ্প হয়, জিরো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি? যদি তুমি আসো তবে আমি যাব। ডান পাশের ওইটা ফিউচার টেন্সে হয়ে যাবে, আমি যাব, আমি যাব। সেকেন্ড কন্ডিশনালে কি বলছে? এই ইফ ক্লজটা পাস্ট সিম্পল টেন্সে হয়, এখানেও হয়েছে তাই। ইফ আই ওন দা লটারি, আমি যদি লটারিটা জিততাম, উইনের পাস্ট ফর্ম হচ্ছে ওন, তাহলে আমি জিততাম, কি করতাম? সেকেন্ড কন্ডিশনে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়, এবং তারপর উড এবং ইনফিনিটিভের ব্যবহার করা হয়। কিসের ব্যবহার করা হয়? উড এবং ইনফিনিটিভের ব্যবহার করা হয়। কখনো কখনো উড থাকতে পারে, আবার কখনো কখনো ইনফিনিটিভের ব্যবহার থাকতে পারে। যেমন এখানে আমরা একটা বাক্য দেখি, ইফ আই ওন দ্য লটারি, কমা আই উড হেল্প দ্য পুর, এখানে কোনো কিন্তু ইনফিনিটিভ নাই। আমি গরিবদের সাহায্য করতাম, এখানে জাস্ট একটা সিম্পল টেন্স বসেছে, কিন্তু এখানে এই যে কমা এর পরের যে ক্লজটা, বাক্য অংশটা, এটা এখানে কি হবে? এটা এখানে কিন্তু আই উড, এই দেখেন আই উড, হি উড, এখানে উড হতে পারে, কুড হতে পারে। অর্থাৎ মনে রাখতে হবে যে সেকেন্ড কন্ডিশনালে প্রথম বাক্যটা, অর্থাৎ ক্লজের প্রথম ক্লজটি, এটা থাকবে পাস্ট সিম্পল টেন্স। পরের ক্লজটিতে সাবজেক্টের পরে উড, কুড, শুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আই উড হেল্প, উড এর পরে ভার বসেছে, তারপর কি? এক্সটেনশন। আমরা সবসময় বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু না, এই অবজেক্টের জায়গায় অনেক বিষয় লুকিয়ে থাকে। এই জন্য আমরা ডিরেক্ট কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলতে পারবো না। যদি বলা হয় বাক্য গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হতে পারলাম যে সেকেন্ড কন্ডিশনালে কি হয়? সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট সিম্পল টেন্স প্লাস সেকেন্ড ক্লজে কি হবে? উড, কুড, শুড অ্যান্ড ইনফিনিটিভ। তবে ইনফিনিটিভ না বলে উড, কুড, শুড এটা বললেও হয়। যেমন আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। আই উড বলছে ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারতাম। আই উড হাগ হার, এইচ ইউজি, হাগ শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা।
আলিঙ্গন করা। তাহলে এখানে দেখেন একটা ক্লজটা, প্রথম ক্লজটা সেকেন্ড কন্ডিশনের প্রথম ক্লজটা পাস্ট সিম্পল টেন্সে থাকবে, আর পরের ক্লজটা সাবজেক্টের পরে উড, কুড, শুড ইত্যাদি থাকবে। এরপর একটা দেখবো, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তারপর আমরা কোনটা দেখবো? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। বলছে থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট থাকে, যেটা আমরা এই পর্যন্ত কোনো ক্লজে কিন্তু পাইনি। এতক্ষণ জিরো কন্ডিশনালে কি ছিল? দুইটাই প্রেজেন্ট ফর্ম ছিল। ফার্স্ট কন্ডিশনালে কি হয়েছিল? প্রথমটা ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স ছিল, পরেরটা পাস্ট টেন্স হলো। সেকেন্ড কন্ডিশনালে প্রথম ক্লজটা পাস্ট টেন্স হলো, পরে উড, কুড, শুড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আর থার্ড কন্ডিশনালে কি বলছে? থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স, ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হবে। পাস্ট পার্টিসিপল কেন ব্যবহার করব? যেহেতু এখানে পাস্ট পারফেক্ট টেন্স দিচ্ছি, পরবর্তীতে পাস্ট পারফেক্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যেমন দেখেন বাক্যটা বলছে ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কি হবে? আই উড নট হ্যাভ গন দেয়ার। এই দেখেন উড নট, তারপর আবার হ্যাভ দিয়েছে, তারপর আবার গন দিয়েছে, ভার্বের ভি3। কি দিয়েছে? ভার্বের ভি3। একটা বিষয় মনে রাখতে হবে, কোন সেন্টেন্সের ভিতরে যদি কখনো বাক্যের ভিতরে হ্যাজ, হ্যাভ, হ্যাড পারফেক্ট টেন্সের কোনো চিহ্ন থাকে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নির্দ্বিধায় সাবজেক্টের ভি2 দিতে হবে। এই বাক্যটা আবার বলি, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, বি মানে হওয়া, সেখান থেকে এসেছে বিন। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার জায়গায় থাকতাম বা হতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি সেখানে কখনোই যেতাম না, আমি সেখানে ভুলেও যেতাম না। বলছে যে তুমি এত নীচ, তোমার সঙ্গে ঝগড়া হয়েছে লোকটার, তুমি আবার তার সাথে কথা বলছো। তো এই ধরনের একটা বাক্য, এটা আমি আবার একটু বলি। বলছে যে এই থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল বসবে। এইটার ব্যবহারটা একটু দেখাই। পাস্ট পার্টিসিপলটা খুবই সহজ। যেমন ইট মানে হচ্ছে খাওয়া, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। এই যে গন, ইটেন, রিটেন, এগুলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভি3 আমরা জানি। তো বলছে থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে। পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে থাকবে আর পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল থাকবে। এইটা আমাদের একটু সমস্যা কিন্তু হতে পারে। যেমনটি দেখেন ইফ, না এটা ফিউচার পারফেক্ট, এটা ওই পাস্ট পারফেক্ট দিয়েই বুঝতে হবে। এই যে ইফ এর পরে পাস্ট পারফেক্ট, এই যে দেখেন পাস্ট পারফেক্ট, ইফ আই হ্যাড বিন ইন ইয়ার পজিশন, এই যে হ্যাড বিন দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ও পরের ক্লজটা, পরের ক্লজটা বলছে আই উড গো টু দা মিটিং, না এখানে যেতাম। ফিউচার বললে কি, দেখেন এই যে মডাল ভার্ব গুলো না, এরা কিন্তু এক এক জায়গায় এক এক ভূমিকায় অভিনয় করে থাকে। ক্যান, ক্যানটা কখন ব্যবহার করা হয়? কুড, আমি ক্যান এবং কুডের কিন্তু একটা তুলনামূলক আলোচনা রেখেছিলাম। এখানে কিন্তু বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ফিউচারে যে আপনি যে প্রশ্নটা করেছেন, খুব ভালো প্রশ্ন, যে এই যে উড, যেমন যদি বলা হয় আই ক্যান গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকায় যেতে পারি। এখন এই যে টুমরো বললে তো আমরা বলি যে আমি আগামীকাল ঢাকায় যাব, কিন্তু মডাল ভার্ব যখন দেওয়া হচ্ছে, এর বিশেষ কোনো ওইভাবে নিয়ম ধরা বাঁধা নাই, তবে এটা বিভিন্ন জায়গায় কিন্তু বসে থাকে। এই যে বলছে ইফ আই হ্যাড হিজ ডিজাস্টার, ইফ আই ওয়ার ইউ, এই যে আই এর পরে কিন্তু ওয়াজ বসে, কিন্তু এখানে ওয়ার বসেছে কেন? এটা রুল, এটা অবাস্তব কল্পনার ক্ষেত্রে ওয়ার বসে। ইফ আই ওয়ার ইউ, আই উড নেভার ফরগট আউট উইথ হিম। ইফ আই হ্যাড এ প্ল্যান, আই উড ট্রাভেল দা হোল ওয়ার্ল্ড। এই দেখেন ইফ আই হ্যাড এ প্ল্যান, এটা কিন্তু উপরে যে তিনটা কন্ডিশনাল দেখিয়েছি কোথাও কিন্তু ছিল না। বলছে ইফ আই হ্যাড এ প্ল্যান, আমার যদি একটা পরিকল্পনা থাকতো, আমি কি করতাম? আই উড ট্রাভেল দা হোল ওয়ার্ল্ড, আমি সমগ্র বিশ্ব ভ্রমণ করতাম। তাহলে এটা হচ্ছে এই কন্ডিশনালের একটা ব্যবহার। এখন আমাদের এখান থেকে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে, এটা পরে দিলেও চলবে। ইফ ইউ স্টে টু লং টাইম, ইফ ইউ স্টে ইন দা, ইফ ইউ স্টে টু লং ইন দা সান, যদি তুমি দীর্ঘক্ষণ রোদে থাকো, ইওর স্কিন ড্যাশ, তাহলে স্কিন কি হবে?
এখন এখানে দেখেন BURN বার্ন দিয়েছি, আবার BURNT বার্নট দিয়েছি, আবার BURNED বার্নড দিয়েছি, আবার ডি নাম্বারে বার্নস দিয়েছি। এখন এটা এখানে কোনটা হবে? আগে কন্ডিশন, হ্যাঁ, থ্যাংক ইউ, একদম রাইট অ্যান্সার। কেন বার্নস হবে? তার ব্যাখ্যাটা হচ্ছে মূলত এই বাক্যটা, হ্যাঁ, এই বাক্যটা করা হলো জিরো কন্ডিশনালের আওতায়। আর জিরো কন্ডিশনালে দুইটা কমা এর ডান পাশে এবং বাম পাশে উভয়ই প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তাই এখানে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, ইফ ইউ স্টে টু লং ইন দ্য রান ইন দ্য সান, যদি তুমি রৌদ্রে বেশিক্ষণ থাকো বা স্থায়ী হও, ইয়োর স্কিন বার্নস, তোমার চামড়া, আপনার চামড়া পুড়ে যাবে। কি হবে? পুড়ে যাবে। তাহলে এখানে ইয়োর স্কিন কি হবে? বার্নস, BURNS। দেখেন, একটা বিষয় মনে রাখতে হবে, ইংরেজিটা শিখতে গেলে আমাদেরকে কিন্তু এভাবে অ্যানালাইসিস করে করে শিখতে হবে। আমি অনেকে আছে পড়িয়ে চলে যায়, কখনো ছাত্রছাত্রীদের ফিডব্যাক নেওয়ার মতো সময়ও পায় না। কিন্তু না, এটা করলে হবে না। এই যে দেখেন, আমি কন্ডিশনাল পড়ালাম, কি শিখালাম আমি, তার একটা প্রমাণ কিন্তু এই অল্প মাত্র কয়েকটা বাক্যের ভিতরে পাওয়া যেতে পারে। ইফ এ রুবি ইজ হেটেড, কি হবে এটা পড়েন তো? It temporarily lost its color. তাহলে কি হবে? বাংলাটা কি হবে? এটা না ই হবে, রুবি হিটে, মানে এটা রুবি যদি সে আগুনের কাছে যায় নাকি, it will temporarily lose its color. হ্যাঁ, মানে রুবি মানে হচ্ছে এখানে একটা পাথর, রুবি পাথর বা একটা রত্ন বলা হচ্ছে। হ্যাঁ, ইফ এ রুবি ইজ হিটেড, হিটেড যদি রুবি রুবি নামক, হ্যাঁ, রুবিকে যদি তাপ দেওয়া হয় বা আগুনে দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইট কালার। হ্যাঁ, ইট উইল, ইট উড, ইট ডাজ না ইট হ্যাজ, এটা দ্রুত তার কালার হারায়। তাহলে এটা কোন, কিভাবে করা যায়? ইট, কন্ডিশনাল হ্যাঁ, তাহলে কি হবে? ইট ডাজ হবে না হ্যাজ হবে না ইট উইল হবে? ফিউচার। হ্যাঁ, ইট উইল টেম্পোরারিলি লস ইট। হ্যাঁ, তাহলে আপনাকে আগে হচ্ছে ক্লজ এবং কন্ডিশনালটা ভালো করে বুঝতে পারলে আপনি বড় বড় বাক্য নিজে নিজে এইভাবে করতে পারবেন। যদি তুমি আসো, ইফ ইউ কাম, আই উইল গো, তাহলে আমি যাব। এটা কোন কন্ডিশনালে বলেছিলাম? একটা ইফ যুক্ত ফার্স্ট কন্ডিশনাল। এই যে সব মনে রয়েছে এইভাবে, এগুলো মনে করে করে, এখানে বেশি না, মাত্র অল্প কয়েকটা আমি এক্সারসাইজ দিয়েছি, এগুলো একটু করতে হবে, অল্প কয়েকটা মাত্র। দেখেন কত, এখানে নাম্বারিং করা নাই অবশ্য মনে হয়। তো এইটা জাস্ট, আটটা মাত্র, আটটা না আরো রয়েছে। এগুলো এক্সারসাইজ কিন্তু আমাদের করতে হবে। ইফ ইউ মেক ডিলে, যদি তুমি দেরি করো, ইউ ড্যাশ ইন দ্য রেইন। নাম্বার 18, ইফ ইউ মেক ডিলে, যদি তুমি দেরি করো, ইউ ড্যাশ ইন দ্য রেইন, ইউ, হুম, কি হবে তাহলে? হুম, ফার্স্ট কন্ডিশনাল ইয়েস, ফার্স্ট কন্ডিশনালেই হবে। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন, কন্ডিশনালটা বুঝতে পারলে খুবই সহজ। আচ্ছা, 19 আর 20 একটু পড়েন তো, 19 এবং 20। If I were you, I dash their offer. If I were হলে তো এটা তো মানে থার্ড কন্ডিশন হবে। হ্যাঁ, এটা থার্ড কন্ডিশনাল। If I were you, হ্যাঁ, I তাহলে would have ইয়েস, আই উড হ্যাভ। হ্যাঁ, আই উড হ্যাভ, অর্থাৎ এখানে আমাদেরকে জাস্ট এই যে কন্ডিশনাল স্ট্রাকচার গুলা এটা একবার একটু ভালোভাবে মনে রাখতে পারলে যে ধরনের বাক্য দিক এগুলো আমরা তৈরি করতে পারবো। এখানে আমাদের জাস্ট এইটা, এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে যে এখানে থার্ড কন্ডিশনালে কি হয়, থার্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয়, আর পরের ক্লজটা উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন আই উডেন্ট বা আই উড নট হ্যাভ গন দেয়ার, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার জায়গায় হতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম না। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এই যে ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, পাস্ট পারফেক্ট, হ্যাঁ,
আচ্ছা, তারপর কি হবে, আবার উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। বিষয়টা একটু মনে রাখলে এটা অনেক সহজ হবে। দেখেন নিচের দিকে এখানে একটা ইয়ে দিয়েছি, বলছে যে দ্য কাইন্ড ফার্মার অ্যান্ড দ্য বেগার। এই গল্পগুলো না আমাদের সময় বা অনেক এনসিয়েন্ট এসেছিল, এগুলো পড়বেন, এগুলো অনেক সুন্দর সুন্দর গল্প। একটা শীট দিলে শীটটা আগামাথা ফলো করতে হবে যে এখানে কোন জায়গায় কি কি রয়েছে। এটা আমি এখন পড়াবো না, খুব সুন্দর একটা গল্প। এই গল্পটার একটা মোরালও রয়েছে, নীতি কথামূলক গল্প। তবে এখানে মেইনলি হচ্ছে আমাদের কন্ডিশনাল করার পর এগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস শিটটা না করলে কন্ডিশনাল কখনো কিন্তু ক্লিয়ার ভাবে বোঝা যায় না বা জানা যায় না। আচ্ছা, আমি আজকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ ড্রিল একটু সরাসরি প্র্যাকটিস করাই। অনেকদিন আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল করাই না, তারপর আমি আরো অনেক অন্যান্য বিষয়গুলো দেখাবো। আমি একটু ল্যাঙ্গুয়েজ ড্রিলটা নিয়ে বসি আজকে। প্রথমে এগুলো দিয়ে করি, তারপর আমরা ফিউচার টেন্স বা অন্যান্য 12টা টেন্সের ভিতরে চলে যাব। সে এটা এটা এক একদিন করিয়েছিলাম। হ্যাঁ, সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়। সে একটি গাড়ি চালিয়েছিল, না চালিয়েছিল বললে পাস্ট ইনডেফিনিট, হি ড্রোভ এ কার। হ্যাঁ, ড্রাইভ থেকে এটা দেখছেন কিছুদিন না করলে মনে থাকে না, রেগুলার করতে হবে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। সে স্কুলে গিয়েছিল, went to school. আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আমি স্কুলে যাইনি, I didn't go to school. আমি কি স্কুলে গিয়েছিলাম? Did I go to school? আমি কি স্কুলে যাইনি? Did I didn't I go to school? ডিডেন্ট আই গো টু স্কুল। আমি একটি মাছ ধরেছিলাম, I caught the fish. আই কট দা ফিশ অথবা আই কট এ ফিশ। আমি একটা মাছ ধরিনি, Didn't catch ইয়েস fish. আই ডিডেন্ট ক্যাচ এ ফিশ। আমি একটা মাছ ধরবো, I catch a fish. আই উইল ক্যাচ এ ফিশ। আমি মাছ ধরবো না, I won't catch fish. ফিশ। তারা মাছ ধরবে, They will catch fish. তারা একটা বাড়ি তৈরি করবে, They will make a house. হাউস। তারা আমেরিকায় যাবে, And they will go to America. আমেরিকা। আমরা আমেরিকায় যাব, We'll go to America. আমরা আমেরিকায় যাব না। We want to go to America. আমরা কেন আমেরিকায় যাব? Why will I go to America? হোয়াই উইল উই গো টু আমেরিকা, কেন আমরা আমেরিকায় যাব। আচ্ছা, তাহলে এখানে বলছে যে সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, And he will drive it. হি উইল ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাবে। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ। Drive সে একটি গাড়ি চালাইতেছিল, was driving a car. সে একটি গাড়ি চালাতে থাকবে, And he will be driving a car. সে একটি গাড়ি চালিয়েছে, কি? সে একটি গাড়ি চালিয়েছে। নাম্বার 7, চালিয়েছে। সে একটি গাড়ি চালিয়েছে। driven a car. হি হ্যাজ ড্রিভেন এ কার। সে ভাত খেয়েছে, He has eaten rice. হি হ্যাজ ইটেন রাইস। সে ভাত খায়নি, He hasn't eaten rice. সে স্কুলে যায়নি, সে স্কুলে যায়নি। Hasn't gone to school. গন টু স্কুল, হি হ্যাজেন্ট গন টু স্কুল। সে স্কুলে যায়নি। আবার যদি এটা বলি সে স্কুলে যায়নি, এটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভেও কিন্তু দিয়ে করা যায়, হি ডিডেন্ট গো টু স্কুল। আবার এটা পাস্ট পারফেক্টের নেগেটিভ দিয়ে করা যায়, ইয়েস হি হ্যাডেন্ট গন টু স্কুল, হি হ্যাডেন্ট গন টু স্কুল। তাহলে তিনটা টেন্সের বাংলা একই রকম। পাস্ট পারফেক্টের নেগেটিভ শুনতে যেমন, পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ শুনতে তেমন, পাস্ট পারফেক্টের নেগেটিভ শুনতে তেমন। আর পাস্ট টেন্সে ভালো শোনা যায়, একদমই ঠিক বলেছেন। অধিকাংশ গ্রামারবিদও তাই বলছে। ইয়েস ইয়েস, অধিকাংশ জায়গায় এটাই করা হয় এবং এটাই শ্রুতি মধুর হয়। একদমই ঠিক বলেছেন। তাহলে দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল করলে কিন্তু আমাদের জড়তা কেটে যায়, তাই না? আচ্ছা, আমরা এই সহজ ইয়েটা না দিয়ে আমরা একটু ভিতরের দিকে যাই। সে চিঠি লেখে, রাইট দিয়ে করেছি, সে একটি ছবি আঁকবে। আচ্ছা, আমরা ফিউচারটা দিয়ে করতে পারি, হ্যাঁ এটা দিয়ে করি। সে একটি ছবি আঁকবে, হি উইল ড্র এ পিকচার, ড্র এ পিকচার। হ্যাঁ, সে মাছ ধরবে, হি উইল He will catch ক্যাচ fish. ফিশ। সে একটা জামা কিনবে, He will buy বাই এ শার্ট, বাই এ শার্ট। সে একটা গাড়ি চালাবে, he will drive
a car. হি উইল ড্রাইভ এ কার, সে ঢাকায় যাবে। He will go to Dhaka. ঢাকা, সে এখন ঢাকায় যাবে। He will, সে এখন ঢাকা যাবে। হুম, Go to Dhaka now. সে এখন ঢাকায় যাচ্ছে। সে এখন ঢাকায় যাচ্ছে। Is going to Dhaka now. সে এখন ঢাকায় যাচ্ছে না। He is not going to Dhaka now. সে কি এখন ঢাকায় যাচ্ছে। Is he going to Dhaka now? সে কি এখন ঢাকায় যাচ্ছে না। Isn't he going to Dhaka now? সে কেন ঢাকায় যাচ্ছে। Why is he going to Dhaka now? কেন সে ঢাকায় যাচ্ছে না। Why isn't he going to Dhaka now? তাহলে এখানে একটা বাক্য দিয়ে আমরা কতগুলো ট্রান্সফার করলাম, তাই না। আচ্ছা, তো এখানে মূল বাক্য ছিল সে একটি ছবি আঁকবে। তারপর বলছে নেগেটিভ, সে একটা ছবি আঁকবে না। কি হবে, সে একটা ছবি হ্যাঁ পিকচার, সে কি একটা ছবি আঁকবে। উইল হি, He draw a picture. উইল হি ড্র এ পিকচার। দেখেন এখানে যেখানে যেখানে ইন্টারোগেটিভ থাকবে সেখানে সেখানে কিন্তু ইন্টারোগেটিভ যে চিহ্ন দিতে হবে, অর্থাৎ কোশ্চেন মার্ক দিতে হবে। আর যেখানে নোট অফ এক্সক্লামেশন থাকে, আমরা যে বিরাম চিহ্ন বাংলা ব্যাকরণে পড়েছিলাম, সেই বিরাম চিহ্নের ব্যবহারটার কিন্তু একটা বিশাল গুরুত্ব থেকে যায়। আমরা প্রশ্ন করতেছি তোমার নাম কি, এটা বলে যদি আমরা ফুল স্টপ ব্যবহার করি তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। আর ফুল স্টপের জায়গায় যদি প্রশ্নবোধক দেয়, অধিকাংশ স্টুডেন্ট এটা যখন পরীক্ষার খাতায় লেখে তখন সব জায়গায় তো আমাদের ফুল স্টপ দিতে হয়, কিন্তু ইন্টারোগেটিভের বেলায় প্রশ্ন দিতে, প্রশ্নবোধক চিহ্ন দিতে মনে থাকে না। এটা আমাদের একটু খেয়াল করতে হবে, বিশেষ করে বাচ্চারা যখন লিখবে। সে কি একটি ছবি আঁকবে না, ওয়ন্ট হি ড্র এ পিকচার, সে কখন একটি ছবি আঁকবে। নাম্বার 5, সে কখন একটি ছবি আঁকবে। when will he draw a picture, সে কখন একটি ছবি আঁকবে না। when He draw a draw a picture, সে কেন একটি ছবি আঁকবে। picture. সে কেন একটি ছবি আঁকবে না। Why won't he draw a picture? সে কিভাবে একটি ছবি আঁকবে। How will he draw a picture? সে কিভাবে একটি ছবি আঁকবে না। How won't he draw a picture? সে কোথায় একটা ছবি আঁকবে। Where will he draw a picture? আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি সে কোথায় থাকবে, সে আমেরিকায় গিয়ে কোথায় থাকবে, সে কোথায় একটা বাড়ি কিনবে, সে কোথায় গান গাইবে, সে কোথায় ঘুমাবে। এক একটা স্ট্রাকচারটা না, এটা কিন্তু জাস্ট একটা প্রতিচ্ছবি। দেখবেন বড় বড় দোকানে, এখানে কিন্তু একেবারে দোকানটা ভাড়া নেওয়া হয় অল্প জায়গার ভিতরে। আমাদের খুলনায় এখানে বড় বাজার রয়েছে একটা জায়গার নাম, ওখানে ছোট্ট ছোট্ট দোকান, কিন্তু ওদের গোডাউনে গেলে মানে আপনি অবাক হয়ে যাবেন। তো এখানে বিষয়টা একটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে এই যে সে কোথায় একটা ছবি আঁকবে, এটা জাস্ট সামনে একটা ডিসপ্লে করে রেখেছি। এই বাক্যটা দিয়ে শত শত হাজার হাজার বাক্য তৈরি করা যায়। পৃথিবীতে যত ভার্ব আছে, এই একটা বাক্য দিয়ে তত বাক্য তৈরি করা যায়। যদি 1000 ভার্ব থাকে, 1000 বাক্য, 1,00,000 ভার্ব থাকলে 1,00,000 বাক্য তৈরি করা যায়। সে কোথায় একটি ছবি আঁকবে, সে কোথায় একটি বাড়ি কিনবে, সে কোথায় একটা গাড়ি রাখবে, সে কোথায় রান্না করবে, সে কোথায় ঘুমাবে, সে কোথায় তার বিছানাটা তৈরি করবে। তাহলে এখানে এই নিয়ম দিয়ে এই বাক্যটা তৈরি করা যায়। জাস্ট এটা একটা ডিসপ্লে, এই স্ট্রাকচার দিয়ে 12 নম্বরের একটা বাক্য, এটা দিয়ে আপনি এই নিয়মের যত বাক্য আপনি করতে পারবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা একটু ল্যাঙ্গুয়েজ ড্রিলের আরো কয়েকটা বাক্য একটু দেখি। তো এইটার সবকিছুর মূলে হচ্ছে এই জায়গাটাই, যে কনজুগেশন অফ ভার্ব। সে কোথায় দেখবে, সে কোথায় তৈরি করবে, সে কোথায় থাকবে, সে কোথায় পান করবে। হ্যাঁ, একটু আগের যে বাক্যটা দেখছিলাম এই যে ওয়্যার দিয়ে, তাই না, সে কোথায় যাবে, সে কোথায় খাবে। কোথায় ছিল যেন এটা ল্যাঙ্গুয়েজ ড্রিলে, এই যে এখানে ছিল যে কয় নম্বরে, এই যে সে কোথায় একটি ছবি আঁকবে, সে কোথায় একটি ছবি আঁকবে। এবার তাহলে সে কোথায় পান করবে, সে কোথায় দিবে, সে কোথায় জানবে, সে কোথায় আনবে, সে কোথায় পড়বে, সে কোথায় গাড়ি চালাবে, কোন জায়গায় বা কোথায়। যাই হোক, তাহলে হ্যাঁ, তাহলে এই ভার্ব ফর্ম গুলো হচ্ছে আমাদের সবকিছুর কিন্তু মূল মৌলিক যে বিষয় যেটাকে আমরা বলি। এটা থেকে আমরা শত শত হাজার হাজার রকমের বাক্য তৈরি করতে পারবো। দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটার এটা শীটটা অনেক বড়, এখান থেকে আমরা রেগুলার কিছু কিছু পড়তে হবে। এখানে দেখেন অনেকগুলা, এই যে 100 এক্সাম্পলস অফ রেগুলার ভার্ব, ইররেগুলার দিয়েছে আর 100। তারপরে কিছু কিছু ভার্বের রয়েছে
তিনটা ফর্মই কিন্তু একই থাকে। যেমন কাট, CUT, কাট মানে কেটে ফেলা। কি হবে? কাট কাট কাট, হ্যাঁ, এই ধরনের। আচ্ছা, তো আমরা এখানে আরো একটু প্র্যাকটিস করি যে তাকে অফিসে যেতে হতো, তাকে স্কুলে যেতে হয়, এই যে am to is to are to এর ব্যবহার। যেমন তাকে স্কুলে যেতে হয়, তাহলে এটা কি হবে? হি ইজ টু To গো go টু to school. স্কুল, হি ইজ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয়। আচ্ছা, তারপর রয়েছে নেগেটিভ, তাকে স্কুলে যেতে হয় না, হি ইজেন্ট Don't go to school. স্কুল, তাকে স্কুলে যেতে হয়, এটা এখানে একটা কি আসবে? তাকে কি স্কুলে যেতে হয়? তাকে স্কুলে যেতে হয়, ইজি গো টু স্কুল। হ্যাঁ, তাকে কি স্কুলে যেতে হয় না? Isn't he go to school? তাকে কখন স্কুলে যেতে হয়? When isn't he? When Is it? when is he go to school? হ্যাঁ, তাকে কেন স্কুলে যেতে হয়? হয়। Is he go to school? হ্যাঁ, তাকে কিভাবে স্কুলে যেতে হয়? হাউ How is he go to গো টু school? স্কুল, তাকে কখন স্কুলে যেতে হয় না? School. হ্যাঁ, তাকে কিভাবে স্কুলে যেতে হয় না? যেতে হয় না। হ্যাঁ, Um, তাকে কিভাবে? হাউ, হ্যাঁ, হাউ ইজেন্ট হি go to গো টু school. স্কুল। তাহলে এখানে কিন্তু আমরা একটা সেমি মডাল, এই যে am to is to are to, এইগুলাকে বলা হচ্ছে সেমি মডাল। আমরা মডাল পড়েছিলাম না, ক্যান, কুড, শ্যাল, শুড, হ্যাঁ, শুড দিয়ে পড়েছিলাম, কুড দিয়ে পড়েছিলাম, যেমন ক্যান দিয়ে বাক্য দেখিয়েছিলাম, শুড দিয়ে বলেছিলাম যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার খাওয়া উচিত, আই শুড ইট। প্যাসিভের মতো শোনা যায়। হ্যাঁ, কিসের মতো? কিসের মতো? প্যাসিভ হয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা কিন্তু কিছুটা প্যাসিভের মতো বোঝায় এবং প্যাসিভের মতো একটা ফিল কিন্তু এখানে পাওয়া যায়। বলছে তোমার আসা উচিত, ইউ শুড কাম, ইউ শুড কাম। তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট। তোমার শেখা উচিত, ইউ শুড শুড। তো এই শুড এগুলো ছিল হচ্ছে মডালের ব্যবহার, আর এগুলো হচ্ছে সেমি মডাল, এরা কিন্তু অর্ধেক মডাল, সেমি ফাইনাল খেলা হয় না। তো এটা দেখেন, একটু আগে হচ্ছে am to is to are to এই বাক্যগুলা, আর এই বাক্যগুলো হবে was to এবং were to। কি দিয়ে হবে? was to এবং were to। হ্যাঁ, পাস্ট। তাকে অফিসে যেতে হতো, কি হবে? তাকে অফিসে যেতে হতো। হ্যাঁ, ইয়েস, হি ওয়াজ টু গো টু অফিস, তাকে অফিসে যেতে হতো না, হি ওয়াজন্ট টু গো টু অফিস। হ্যাঁ, তাকে কি অফিসে যেতে হতো? ওয়াজ হি, He go to school. তাকে কি অফিসে যেতে হতো না? Wasn't he go to school? অফিস, তাকে কিভাবে অফিসে যেতে হতো? How was he go to অফিস। তাকে কখন অফিসে যেতে হতো? হোয়েন when was he go to অফিস, হোয়েন, হোয়েন ব্যবহার করতে হবে। তাকে কেন অফিসে যেতে হতো না? when wasn't he হোয়াই, হোয়াই হবে, হোয়াই। আচ্ছা, তাহলে wasn't he go to অফিস। আচ্ছা, এখানে হচ্ছে was to were to, প্রেজেন্ট ফর্মে am to is to are to। এই পরিবর্তনে দেখেন ইংরেজি ভাষাটা না কিছুই না, যদি শুধু একটু নিজের ব্রেন খাটানো হয়, অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। বলছে যে এখানে was to এবং were to, was to were to, এটা যে প্রেজেন্ট টেন্সে দিলে am to is to are to। এরপর দেখেন বলছে যে am supposed to, is supposed to, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, এগুলো দিয়ে, অর্থাৎ কাউকে কোনো কিছু দেওয়ার কথা, খাওয়ার কথা, ঘুমানোর কথা। আমার রহিমকে আজ বইটি দেওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গিভ দ্য বুক রহিম টু রহিম। আমার রহিমকে আজ বইটি দেওয়ার কথা নয় বা না, আই অ্যাম নট সাপোজ টু গিভ দ্য বুক টু রহিম। আমার কি আজ রহিমকে বইটি দেওয়ার কথা? বাক্যটা যতই বড় হোক না কেন, এই বাক্যগুলোকে যদি আমরা স্ট্রাকচার মাফিক করতে পারি, একটা রুল মাফিক, যত বড় বাক্য আপনার মিলে যাবেই যাবে। কখন তোমার রহিমকে বইটি দেওয়ার কথা, এই যে কখন তোমার রহিমকে বইটি দেওয়ার কথা, হোয়েন, when হোয়েন, supposed to বহি, হ্যাঁ, গিভ দ্য বুক টু রহিম, টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। রুমার কিভাবে তোমাকে কল করার কথা ছিল, রুমার কিভাবে তোমাকে কল করার কথা ছিল না, রুমার কখন তোমাকে কল করার কথা ছিল। বাক্যগুলো ঠিক এইভাবে আমরা তৈরি করব। আমি একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, তাহলে এটা হবে ইউজ অফ বি গোয়িং টু, বি গোয়িং টু, আমি একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, তাহলে কি হবে? আই অ্যাম
B. ইয়েস, না, বিটাতে আই এম গোয়িং টু ডিসকাস আ ম্যাটার। বি মানে হচ্ছে ওই যে অ্যাম ইজ আর, ওইটাকে বলছে বি ভার্ব। হ্যাঁ, এই যে বি গোয়িং টু মানে হচ্ছে অ্যাম ইজ আর প্লাস গোয়িং টু। আই এম গোয়িং টু ডিসকাস আ ম্যাটার, আমি একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। আমি একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু ডিসকাস আ ম্যাটার। তাহলে এটা হচ্ছে গোয়িং টু এর একটা রুল, গোয়িং টু। এরপরে হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু। হ্যাভ টু এবং হ্যাজ টু, আমাকে বাড়িটি বিক্রি করতে হবে। দেখেন এখানে অনেকে এই হবে দেখলে উইল ব্যবহার করতে চায়, কারণ জানে যে শ্যাল উইল হচ্ছে ফিউচারের চিহ্ন, আর এখানে বাংলায় বেবি ব রয়েছে। কিন্তু না, এখানে এইভাবে করতে হবে, আমাকে বাড়িটি হ্যাঁ, বাধ্যতামূলক, আমাকে বাড়িটি বিক্রি করতে হবে। তাহলে আই হ্যাভ টু সেল দ্য হাউস। হ্যাঁ, আমাকে বাড়িটি বিক্রি করতে হবে না, আই No. টু সেল দ্য হাউস। তোমাকে কি বাড়িটি বিক্রি করতে হবে? কি পারফেক্ট করতে হবে? হ্যাঁ, হ্যাভ ইউ টু সেল দ্য হাউস। Have you to sell the house? এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, হ্যাভ টু এবং হ্যাজ টু এর পার্থক্যটা কোথায়, মানে এটা না, এখানে আমরা উইল ব্যবহার করি কোথায়, বলা হচ্ছে মডাল ভার্বের প্রত্যেকটা ভার্ব কিন্তু খুব বহুরূপী, এক একটা জায়গায় এক এক নামে এক এক দায়িত্ব নিয়ে ব্যবহার করা হয়। যেমন ক্যান, ক্যান মানে হচ্ছে পারা, আবার ক্যান মানে পারি বা পারা, আবার এইটা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু এটা আবার একটা ইন্টারোগেটিভ হয়ে গেল। অর্থাৎ এইগুলো আপনি যেখানে যেভাবে বসাবেন সেখানে ঠিক সেই উদ্দেশ্য নিয়ে, সেই নাম নিয়ে এরা কিন্তু বসতে পারতেছে। হুম, একটু খেয়াল রাখবেন। 3 নাম্বারটা স্যার হ্যাঁ, 3 নাম্বার, হ্যাঁ। হ্যাঁ, ও, কি করতে হবে? হ্যাঁ, হ্যাভ ইউ টু সেল দ্য হাউস। হ্যাভ ইউ টু সেল দ্য হাউস, এই যে হ্যাভটা, হ্যাভ টু, তো এখানে হ্যাভ টু ইউ সেল দ্য হাউস বলা যাবে না, হ্যাভ ইউ তারপর দিতে হবে টু, হ্যাভ ইউ তারপর দিতে হবে টু। একটা বিষয় খেয়াল করব আমরা, বিষয়টা হচ্ছে এখানে হ্যাভ টু এবং হ্যাজ টু যখন প্রেজেন্ট ফর্মে বসেছে তখন পাস্ট টেন্সে শুধুমাত্র একটা বসবে, হ্যাড টু। এখানে সাবজেক্ট আই হোক, উই হোক আর হি হোক, তাহলে সেখানে কিন্তু হ্যাড টু দিতে হবে। ওখানে যেমন আই এর পরে হ্যাভ টু আর হি এর পরে হ্যাজ টু, এখানে আই এবং হি সব জায়গায় কিন্তু হ্যাড টু বসবে। আমাকে কলমটি, হ্যাঁ, অতীতের জন্য যেমন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করি, এই হ্যাড এর কিন্তু কোনো মানে বাচক নাই, এটা যে কোনো সাবজেক্ট হ্যাডটাকে ব্যবহার করতে হবে। আই এর পরেও হ্যাড, ইউ এর পরেও হ্যাড, হি এর পরেও হ্যাড। আমাকে কলমটি আনতে হয়েছিল, আই হ্যাড টু ব্রিং দ্য পেন। কস, গিভ, ব্রিং, টিস, এই বাক্যগুলো দিয়ে আমরা, এই ওয়ার্ড গুলো দিয়ে বাক্য তৈরি করব। বলছে যে আমাকে কলমটি আনতে হয়েছিল, আই হ্যাড টু, আই হ্যাড টু ব্রিং মানে হচ্ছে আনা, ব্রিং দ্য পেন, আমাকে কলমটি আনতে হয়নি, আই হ্যাড নট টু ব্রিং দ্য পেন, আই হ্যাড নট টু ব্রিং দ্য পেন, তোমাকে কি কলমটি আনতে হয়েছিল। এগুলা যে কোনো একটা কাজ করবেন প্লিজ, এখানে যে কোনো একটা আপনি একটু পড়ে রাখবেন, আগামী ক্লাসে সেইটা থেকে মানে আপনি বলবেন, তাহলে মানে দ্রুত বলা যাবে আমাদের। হ্যাঁ, এটা না দিয়েছি, এই দেখেন, এই যে এই শীটটা আমি দিয়েছি, প্রথম দিকেই দিয়েছিলাম, এই শীটটা হচ্ছে অনেক বড়, কিন্তু আমি কেটে পার্ট পার্ট করেছি, তো আমি একটা সময়, আচ্ছা, যাই হোক, আমি এখন দিচ্ছি আবার। এই শীটটা অনেক লম্বা, তো আমি একটা সময় প্রথম দিকে কেটে কেটে দিতাম, কিন্তু পরে আমি একটা সময় ফুল দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হয়তো দেখা হয়নি, এগুলো সবই এখানে আছে। এই ফুল আমি একসময় দিয়েছিলাম, অনেক বড় টোটাল ধরেই দিয়েছিলাম। এখান থেকে যে কোনো একটা পার্ট করে মাত্র 4-5 মিনিট লাগবে, এক একটা করে কমপ্লিট করবেন, দেখবেন প্রত্যেক দিন করলে 3-4 দিনে এখানে সে শীটটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে ব্রিং দিয়ে করছে, তারপর হচ্ছে তাদেরকে কেন বাজারে যেতে হয়নি, এই যে প্যাসিভে চলে এসেছে, আবার ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 5, এখানে সব প্যাসিভের ব্যবহার। বলছে প্রতিদিন, বইটি প্রতিদিন পড়া হয়, দ্য বুক ইজ রেড এভরিডে, দ্য বুক ইজ রেড এভরিডে। চিঠি এখনই লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন নাও। খেয়াল করতে হবে, চিঠি এখনই লেখা হয়, কে লেখে, কার দ্বারা লেখা হয়, কারো নাম উল্লেখ করা হয়নি। আর এই ধরনের বাক্য আমাদের প্রতিনিয়ত করতে হয়। প্যাসিভের যখন ইংলিশ নিউজ পেপার দেখবেন, বা যখন টিভিতে সংবাদ পড়ে, বা একজনের সাথে কথা বলতে গেলে প্রচুর পরিমাণে প্যাসিভ ভয়েসের ব্যবহার করা হয়। আপনি যখন প্রথম দিন আমেরিকায় গেলেন, এখানে বাজারে মাছ কিনতে গিয়ে, চাল কিনতে গিয়ে, আমরা দোকান বা আমরা মার্কেট বা এটা খুঁজে পাচ্ছি না ঠিকানাটা, আমরা কাউকে বলছি যে এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়, এই বাজারে কোথায় চাল বিক্রি করা হয়, এই বাজারে কোথায় গাড়ি ভাড়া পাওয়া যায়, এই বাজারে কোথায় বিদ্যুৎ বিল দেওয়া হয়, কোন দোকানে। তাহলে এই যে দেওয়া হয়, খাওয়া হয়, লেখা হয়, ধরা হয়, এগুলা হচ্ছে সব
প্যাসিভের ব্যবহার। স্কুলে বাংলা শেখানো হয়, স্কুলে ইংরেজি শেখানো হয়, এর প্রত্যেকটা বাক্য কিন্তু প্যাসিভ মুডে করা হয়েছে। গানটি গতকাল গাওয়া হয়েছিল, এখানে যদি এইভাবে বলি যে আমার দ্বারা, আমি গতকাল গানটি গেয়েছিলাম, এটা তখন আর প্যাসিভ থাকলো না, এটা কিন্তু তখন অ্যাক্টিভ হয়ে গেল। পরীক্ষাটি গত সপ্তাহে নেওয়া হয়েছিল, বাড়িটি আগেই রং করা হয়েছিল, দরজাটি হঠাৎ বন্ধ করা হয়েছিল। কোনো জায়গায় কিন্তু কোনো সাবজেক্ট নাই। আর এই সাবজেক্ট ছাড়া আমরা ছোটবেলায় জানতাম যে বাই ছাড়া প্যাসিভ ভয়েস মনে হয় খুব কমই হয়, কিন্তু বড় হয়ে দেখলাম যে প্যাসিভের ব্যবহার করতে গিয়ে বাই এর ব্যবহার খুবই কমই হয়। বাই যুক্ত প্যাসিভ হচ্ছে টেন্সের ভিতরে হয়, বা প্রাইমারি লেভেলে যখন আমরা প্যাসিভ ভয়েসটা অল্প অল্প করে শিখি তখন বাই যুক্ত করতে হয়। আর যখন আরেকটু অ্যাডভান্স লেভেলের পর্যায়ে গিয়ে বাই ছাড়া বেশিরভাগ প্যাসিভ হয়ে থাকে। এই যে দরজাটি হঠাৎ বন্ধ করা হয়েছিল, দ্য ডোর ওয়াজ ক্লোজড সাডেনলি, দ্য ডোর ওয়াজ ক্লোজড সাডেনলি, এখানে প্যাসিভের অনেক ব্যবহার দেওয়া হয়েছে। খাবার সময় মতো রান্না করা, এগুলো সব সাথে সাথে সামনাসামনি দেওয়া হয়েছে। বলছে যে খাবার রান্না করা হয়, বইটা প্রতিদিন পড়া হয়, বইটি প্রতিদিন পড়া হয়, দ্য বুক ইজ রেড এভরিডে। যদি বলা হয় বইটি প্রতিদিন পড়া হতো, তখন দ্য বুক ওয়াজ রেড এভরিডে। খাবার খাবার সময় মতো রান্না করা হয়, ফুড ইজ কুকড অন টাইম, ফুড ইজ কুকড অন টাইম। চিঠি ডাকঘরে পাঠানো হয়, লেটার আর সেন্ট টু দ্য পোস্ট অফিস। আচ্ছা, স্কুলে ইংরেজি শেখানো হয়, স্কুলে ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট অ্যাট স্কুল, ইংলিশ ইজ টট অ্যাট স্কুল। বাগানে ফুল লাগানো হয়, ফ্লাওয়ার্স আর প্লান্টেড, ফুলের গাছ, ফ্লাওয়ার ট্রিজ আর প্লান্টেড ইন দ্য গার্ডেন। প্রতিদিন ঘর পরিষ্কার করা হয়। এই বাক্যগুলো একটু দেখবেন, এখানে দেখেন আরো অনেক দিয়েছি, প্যাসিভের ব্যবহার এত যে পড়ে শেষ করা কঠিন। বইটি পরের মাসে ছাপা হবে, কারা ছাপাবে, কে ছাপাবে, কোনো অথর গ্রন্থকারকের নাম এখানে দেওয়া হয়নি। হ্যাঁ, এগুলো সব প্যাসিভের ব্যবহার। বইটি প্রতিদিন পড়া হয় না, ওই একই বাক্য শুধু নেগেটিভ করা হয়েছে। চিঠি নিয়মিত লেখা হয় না, খাবার সবসময় রান্না করা হয় না। গতকাল বইটি পড়া হয়নি, গতকাল পরীক্ষাটি গত সপ্তাহে নেওয়া হয়নি, চিঠি ঠিকানায় পাঠানো হয়নি। হ্যাঁ, যাই হোক, এগুলো আমরা ঠিক এইভাবে কিন্তু পড়বো। আগামীকাল ফলাফল প্রকাশ করা হবে, বইটি শিগগিরই ছাপা হবে না। যাই হোক, এখানে আগামীকাল ফলাফল, এগুলো হচ্ছে সব মূলত প্যাসিভের ব্যবহার দিয়েছে। আমি আজকে আরো একটা স্ট্রাকচার দেখাবো। আমরা তৈরি করতে গেলে, বাক্য তৈরি করতে গেলে আমাদের কি কি, হ্যাঁ দিব, অবশ্যই দিব, আমি যা যা দেখাচ্ছি সবই দিব। আচ্ছা, এখানে আমরা, ছিল যেগুলো, যেমন আই কল, হ্যাঁ হ্যাঁ, ও আই, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আমি আজকে বলবো, এটা আমি আহ, তো আসলে মানে যে পেসিভের নিয়মগুলি পড়লাম, যে হ্যাঁ 16-17টা যে নিয়ম আছে, হ্যাঁ ওর হ্যাঁ। ভিতরে তো ওই মানে রুলসটা মানে না, ছিল ওই না। রুলটা ছিল না, মানে ওইটা হচ্ছে জাস্ট আমি দেখিয়েছিলাম যে যেমন আমি ডাকছিলাম বা আমাকে আমাকে ডেকে, যেমন আই কল্ড, আমি ডেকেছিলাম, আই কল্ড, আমি ডেকেছিলাম। এখানে বলছে আমি তোমাকে ডেকেছিলাম, আমি তাদেরকে ডেকেছিলাম। কিন্তু যখন আমাকে ডাকা হয়েছিল তখন সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার প্লাস ভি3, রুলটা হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস, আই কল, হ্যাঁ ইয়েস, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি3। আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড। আমাকে ডাকা হয়, আই অ্যাম কল্ড। আমাকে ডাকা হবে, আই উইল বি কল্ড। হ্যাঁ, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, এমনটি বলেছিলাম মনে হয় যে আমাকে আমন্ত্রণ বা আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড, আই ওয়াজ ইনভাইটেড। আমাকে লেখা হয়েছিল, আই ওয়াজ রিটেন, আই ওয়াজ রিটেন, আমাকে লেখা হয়েছিল। আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, আই ওয়াজ পানিশড। অর্থাৎ এখানে নিয়মটা হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, ওই যে আই ওয়াজ। আর যদি ইউ হতো, ইউ ওয়্যার কল্ড, তোমাকে বা তোমাদেরকে ডাকা হয়েছিল, তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল। এটা খুবই সিম্পল, মানে যেমন বলছে আমি ডাকবো, আই উইল কল, আর আমাকে ডাকা হবে, আই উইল বি কল্ড। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। হ্যাঁ হ্যাঁ, আমাকে ডাকা হয়, তখন এখানে প্রেজেন্ট টেন্স হলে আই অ্যাম কল্ড, আমাকে ডাকা হয়। আমি আই অ্যাম কল্ড, ইয়েস, কল্ড কেন হবে, কারণ আমি তো প্যাসিভেই বলেছি যে ভি3 হবে। আমি লিখি, আই রাইট, আমি লিখি। আর যদি বলা হয় আমাকে লেখা হয়, আই অ্যাম রিটেন, আমাকে একটা চিঠি লেখা হয়, আই অ্যাম রিটেন এ লেটার, আমাকে একটি চিঠি লেখা হয়। বলছে যে আমি শাস্তি দেই, আই পানিশ, আর আমাকে শাস্তি দেওয়া হয়, আই অ্যাম পানিশড, আই অ্যাম পানিশড। অর্থাৎ সাবজেক্ট যা হবে, সাবজেক্টের পরে টেন্স অনুসারে ওই বি ভার্বের ভার্ব বসাতে হবে, এম ইজ আর অজয়। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে অজয়। আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড, আই ওয়াজ ইনভাইটেড। আমাকে একটা কলম দেওয়া হয়েছিল, তাহলে আই ওয়াজ গিভেন এ পেন, আমাকে একটা, বা এ পেন ওয়াজ গিভেন
টু মি, আমাকে একটা কলম দেওয়া হয়েছিল। যাই হোক এখানে আমাকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই অ্যাম রিটেন এ লেটার, আই অ্যাম, এরপর ভার্বের ভিতরে আমাকে ডাকা হয়, আমি ডাকি, আই কল্ড, আমি ডেকেছিলাম, আই কল্ড, বা আমি ডাকি, আই কল, আর আমাকে ডাকা হয়, আই অ্যাম কল্ড, আমাকে লেখা হয়, আই অ্যাম রিটেন। আচ্ছা, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে শুধু জাস্ট টেন্স অনুসারে, আমি ডাকি, আই কল, আমাকে ডাকা হয়, আই অ্যাম কল্ড, আমি লিখি, আই অ্যাম, আই রাইট, আমাকে লেখা হয়, আই অ্যাম রিটেন। আই ইনভাইট, আমি আমন্ত্রণ করি, আমাকে আমন্ত্রণ করা হয়, আই অ্যাম ইনভাইটেড, আই অ্যাম ইনভাইটেড। আমি তাকে আসতে বলি, আই টেল হিম টু কাম, আমি তাকে আসতে বলি, আই টেল হিম টু কাম। আর তাকে আসতে বলা হয়, হি ইজ টোল্ড, হি ইজ টোল্ড টু কাম, তাকে আসতে বলা হয়, হি ইজ টোল্ড টু কাম, তাকে আসতে বলা হয়। আচ্ছা দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আমরা ঠিক এভাবে দেখব, একটা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে আমরা কিছু বাক্য তৈরি করেছি প্রশ্নবোধক ডু দিয়ে, অর্থাৎ ডু প্লাস, ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন, ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন। ডান পার্শ্বে এর বিপরীত দেখতে পাচ্ছি, তখন ডু থাকবে না, তখন হবে ডোন্ট, ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন, ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন। ডু ইউ রান, তুমি কি দৌড়াও, তুমি কি দৌড়াও না, ডোন্ট ইউ রান। ডু ইউ জাম্প, তুমি কি লাফাও, তুমি কি লাফাও না, ডোন্ট ইউ লাফ, লাফ, ডোন্ট ইউ জাম্প। তুমি কি খাও, ডু ইউ ইট, তুমি কি খাও না, ডোন্ট ইউ ইট। তুমি কি পান করো, তুমি কি পান করো, ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো না, ডোন্ট ইউ ড্রিঙ্ক। তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি কি পড়ো না, ডোন্ট ইউ রিড। আচ্ছা এখানে বলছে তুমি কি পড়ো, ডু ইউ রিড, আমি যদি বলি তুমি কি পড়ো, তখন কি হবে, হোয়াট ডু ইউ রিড, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। যদি বলা হয় তুমি কি পড়েছিলে, তুমি কি পড়েছিলে, ডিড ইউ রিড? রিড। আর যদি বলি তুমি কি পড়েছিলে, হোয়াট ডিড ইউ রিড, হোয়াট ডিড ইউ রিড, হোয়াট ডিড ইউ রিড। তুমি কি পড়োনি, হোয়াট ডিডেন্ট ইউ রিড। অর্থাৎ কথা বলার স্টাইলটা ধরতে হবে, যে প্রশ্ন করতেছে নাকি অ্যাসার্টিভে বলতেছে। তুমি কি পড়েছিলে, আর তুমি, তুমি কি পড়ো, বা তুমি কি পড়েছিলে, তাহলে কি আর কি, এটা খেয়াল করতে হবে। তো বলছে ডু ইউ রান, তুমি কি দৌড়াও, তুমি কি দৌড়াও না, ডোন্ট ইউ রান, ডোন্ট ইউ ইট। এরপর দেখেন উড দিয়ে একটা বাক্য তৈরি করেছে, উড, উড দিয়ে বলেছে, সেটা হচ্ছে I would love to hear about your, I would love to hear about your। এই পর্যন্ত সব ঠিক থাকবে, শুধু এই সামনে বা ডান পাশে একেবারে মাথায় গিয়ে এখানে কখনো নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাতে, বেশিরভাগ হচ্ছে নাউন বসবে। বলছে তোমার দিনের কথা শুনতে চাই, তোমার ভ্রমণের কথা শুনতে চাই, তোমার কষ্টের কথা শুনতে চাই, তোমার বিসিএস ক্যাডার হওয়ার কথা শুনতে চাই, তোমার ছুটির দিনের গল্পের কথা শুনতে চাই, তোমার অভিজ্ঞতার কথা শুনতে চাই। এগুলো হচ্ছে আই উড লাভ টু হেয়ার অ্যাবাউট ইউর ডে, আই উড লাভ টু হেয়ার অ্যাবাউট ইউর ট্রিপ, আই উড লাভ টু হেয়ার অ্যাবাউট ইউর ফ্যামিলি, আই উড লাভ টু হেয়ার অ্যাবাউট ইউর ওয়ার্ক, আই উড লাভ টু হেয়ার অ্যাবাউট ইউর স্কুল লাইফ। অনেক সময় বলি না যে আমি তোমার স্কুল লাইফের কথা শুনতে চাই, আমি, তুমি যখন বাংলাদেশে ছিলে, তুমি যখন আমেরিকায় ছিলে, তোমার সেই লাইফের কথাগুলো শুনতে চাই। এই বাক্যটা আই উড লাইক, সরি, আই উড লাভ টু হেয়ার অ্যাবাউট ইউর ড্যাশ। এই পর্যন্ত থাকবে। হ্যাঁ বলুন। করছিলাম না আগে? হ্যাঁ লাইক, কিন্তু এখানে, এখানে হবে লাভ, প্রত্যেকটা জায়গায় লাভ, লাভ মানে কি, এখানে স্ট্রাকচারটা এরকমের, বাংলা অর্থ আই উড লাভ টু হেয়ার অ্যাবাউট ইয়োর, এর অর্থ হচ্ছে আমি শুনতে ভালোবাসি বা শুনতে চাই, ভালোবাসি মানে হচ্ছে চাই, হ্যাঁ, লাভ মানে এখানে ডিরেক্ট ভালোবাসা হয় না। ইংরেজি ভাষাটা মনে রাখবেন আজকে কথাটা, ইংরেজি ভাষাটা হুবহু ঠিক যেভাবে লেখা থাকে এইভাবে অর্থ করলে মিলানো যায় না। হ্যাঁ, এটা একটা লিটারেচার, তো সাহিত্য, এটা একটু সাহিত্য দিয়ে অর্থগুলো তৈরি করতে হবে। আই লাইক একটু মানে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যেমন আই উড লাইক টু গো টু এ ট্রিপ, আই উড লাইক টু ইট নাও, আই উড লাইক টু স্লিপ নাও, ওটা হচ্ছে আমি পছন্দ করি। এমন একটা স্ট্রাকচার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, লাইক টু এবং লাভ টু, লাইক এবং লাভ, এই ধরনের একটা স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম যে, হ্যাঁ আই উড লাইক টু, এবং আরেকটা বলেছিলাম হচ্ছে ওটা কি যেন ছিল,
ও লাভ ইটিং আর হচ্ছে সরি আই কি জানো ছিল আই লাইক ইটিং আর একটা ছিল আই লাভ ইটিং। লাইক মানে হচ্ছে আপনি যেটা বলছেন ওটা একরকম ছিল যে আই উড লাইক টু গো, আই উড লাইক টু ইট, আর এটা বুঝিয়েছিলাম সম্ভবত আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি। অর্থাৎ সাবজেক্টের পরে লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আবার সাবজেক্টের সঙ্গে লাভ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। আমি রান্না করতে পছন্দ করি, আই লাইক কুকিং। আমি রান্না করতে ভালোবাসি, আই লাভ কুকিং। আমি পড়তে পছন্দ করি, আই লাইক রিডিং। আমি পড়তে ভালোবাসি, আই লাভ রিডিং। লাইক মানে পছন্দ করা, আর লাভ মানে হচ্ছে ভালোবাসা। এটা একটু জাস্ট মনে রাখবেন, এই রুলগুলো খুবই চমৎকার। এখান থেকে অনেক ধরনের বাক্য তৈরি করা যায় সহজে, এবং এখান থেকে বাক্য তৈরি করতে পারলে সহজে আপনি কথা বলাটা শিখতে পারবেন। দেখেন এই একটা রুলস এখানে রয়েছে, প্রশ্ন করে কিভাবে আমরা উত্তরটা দিতে পারি। প্রশ্ন করা এবং উত্তর দেওয়া থাকবে পাশাপাশি, এটা একটু দেখবেন। প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন রয়েছে সঙ্গে এবং উত্তরটাও রয়েছে। এখানে বলছে কি আহ হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? উত্তরটা বলছে যে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। ডু ইউ লাইক ইউর সিটি, তুমি কি তোমার শহর পছন্দ করো? ইয়েস আই লাভ মাই সিটি ভেরি মাচ। ইয়েস ভেরি মাচ, হ্যাঁ আমি খুব ভালোবাসি। হোয়ার ইজ দ্য স্কুল, তোমার স্কুলটা কোথায়? দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, স্কুল আমার বাড়ির কাছে। হোয়ার ইজ দ্য পার্ক, পার্ক কোথায়? দ্য পার্ক ইজ নেক্সট টু দ্য লাইব্রেরি, পার্ক হচ্ছে লাইব্রেরির পাশে। দেখেন একজন এ প্রশ্ন করছে আর কিউ মানে সে কোয়েশ্চেন অ্যান্সার করতেছে। ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও? ইয়েস সামটাইমস, ইয়েস সামটাইমস আই গো টু মার্কেট। হোয়ার ইজ দ্য হসপিটাল, দ্য হসপিটাল ইজ নিয়ার এট স্কুল, হাসপাতাল স্কুলের পাশে বা কাছে। হোয়ার ইজ দ্য বাস স্টপেজ, ইট ইজ ইন ফ্রন্ট অফ দ্য পার্ক, এটা পার্কের পাশে। ডু ইউ লাইক দ্য লাইব্রেরি, তুমি কি লাইব্রেরি পছন্দ করো? ইয়েস ভেরি মাচ, ইয়েস আই লাইক লাইব্রেরি ভেরি মাচ। হোয়ার ডু ইউ গো অন উইকেন্ডস, সপ্তাহান্ত বা ছুটির দিনে তুমি কোথায় যাও? আই গো টু দ্য পার্ক, আমি পার্কে যাই। ডু ইউ ভিজিট ফ্রেন্ডস হাউস, তুমি কি বন্ধুদের বাড়ি পছন্দ করো বা বেড়াতে যাও? ইয়েস সামটাইমস আই ভিজিট মাই ফ্রেন্ডস হাউস। আগামী ক্লাসে এটা একটু দেখবেন, প্রশ্নগুলো দেখবেন, আমি শুধু উত্তর করব। হোয়ার ডু ইউ লিভ, আপনি বলবেন আই লিভ ইন আমেরিকা, ইন জ্যামাইকা, ইন নিউ ইয়র্ক। ডু ইউ লাইক ইউর সিটি, বলবেন ইয়েস আই লাভ মাই সিটি ভেরি মাচ। হোয়ার ইজ দ্য স্কুল, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। হোয়ার ইজ দ্য পার্ক, দ্য পার্ক ইজ নেক্সট টু দ্য লাইব্রেরি, লাইব্রেরির পরেই বা লাইব্রেরির পাশে। ডু ইউ গো টু মার্কেট, নো আই ডোন্ট গো টু দ্য মার্কেট, ইয়েস আই গো টু দ্য মার্কেট। এই প্রশ্নগুলো উচ্চারণ এবং স্থান লোকেশন সব এখানে দেওয়া রয়েছে, এগুলো আমি প্রশ্ন করব, আপনি একটু উত্তরের ভূমিকাটাতে থাকবেন। এইভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আপনি বাহিরে গিয়েছেন কোনো একটা জায়গায়, কোনো একজন নেটিভ ইংলিশ স্পিকারের সাথে কথা কথা বলছেন, তখন তাকে তো আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি কারো বাসায় গিয়েছেন, এখন আপনার প্রয়োজন একটা তথ্য সেখানে প্রয়োজন, হ্যাঁ, তাহলে সেই প্রশ্ন করে করে উত্তরগুলো বের করতে হবে। তো আগামী ক্লাসে আমি এটা পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে আমি প্রশ্ন করব, আপনি জাস্ট উত্তরগুলো একটু দেখবেন। ওকে, ওকে, আচ্ছা। আর